আচ্ছা, তোমাদের এখানে কি, এখানের মধ্যে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই স্তরের ক্ষেত্রফল যত বেশি হবে, তো অনুসংখ্যা বা তুমি একটা হাত এইভাবে খাতার উপর রাখলা, দেখো যখন এইভাবে রাখবা এই খাতের সবগুলো অনুসার থেকে এই পৃষ্ঠাটা লেগে গেছে, তার মানে কি এখানে ক্ষেত্রফল অনেক বেশি। কিন্তু হাতটাকেই তুমি যদি এভাবে রাখো তাহলে কিন্তু সব অনুর সাথে ঘর্ষণ হবে না, এই যে এই জায়গাগুলোর অণুগুলো লাগতেছে, মানে অনুসংখ্যা কমে যায়। সান্দ্রবলটা ভাইয়া এই যে স্তর, এই নিচের স্তর আর উপরের স্তর এদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। মানে নিউটন বলতেছে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যত বেশি হবে, যত বেশি এলাকা জুড়ে এটার বিস্তৃত হবে, ক্ষেত্রফল যত বেশি হবে, এই স্তরের ক্ষেত্রফল বেশি হলে অবশ্যই সান্দ্রবল বা স্পর্শকীয় তলে বাধা বলের মান বেশি হবে। ক্ষেত্রফল এটা যদি বেশি হয়, ক্ষেত্রফলের মান বেশি হলে সান্দ্রবল বেশি হবে, ক্ষেত্রফলটা যত কম হবে সান্দ্রবল কী হবে তত কম হবে, এই কথাটাও বলতেছে। তো এখন হচ্ছে কারণ ক্ষেত্রফল বেশি হলে এখানে অণুর সংখ্যা বেশি হয়, আমি জানি এই অণু এই অণুকে আকর্ষণ করবে, এই অণু এই অণুকে, এই অণুকে আকর্ষণ করে। নিচের স্তরের প্রত্যেকটা অণু কী করে, নিচের স্তরের প্রত্যেকটা অণু উপরের স্তরের অণুকে আকর্ষণ করে নিচে দিয়ে আটকায়, কী করে রাখতে চায়, ধরে রাখতে চায়, টেনে ধরে রাখবে। এখন হচ্ছে ও সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, ও পেছনের দিকে টেনে ধরে রাখবে। তো অনুসংখ্যা বেড়ে গেলে ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে কি অনুসংখ্যা বেড়ে যাওয়া, অনুসংখ্যা বেড়ে যাওয়া মানে কি আন্তঃনামিক আকর্ষণ বল বেড়ে যাওয়া, আন্তঃনামিক আকর্ষণ বল বেড়ে যাওয়া মানে কি সান্দ্রবলটা বেড়ে যাওয়া, বাধা বলটা বেড়ে যাওয়া, ও পেছনের দিকে আটকায় ধরে রাখবে। তার মানে কি পেছনের দিকে আটকায় ধরে রেখে সান্দ্রবল বাড়ায় দেয়। তাই নিউটন বলছে যে স্তরের এই দুইটা স্তরের মাঝে স্তরের ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, সান্দ্রবল তত বেশি হবে। অবশ্যই এখানে বেগের নতি ধ্রুব রাখতে হবে। 2 নম্বরে ও বলছে এই সান্দ্রবলটা বেগের নতির সমানুপাতিক, মানে ডিভি বাই ডিওয়াই এটা সমানুপাতিক। যদি ক্ষেত্রফল সবসময় একটার সাথে সম্পর্ক রাখলে আরেকটা ধ্রুব রাখতে হবে, যখন এ কি থাকবে, ধ্রুবক থাকবে বা স্থির থাকবে। এ যদি পরিবর্তন না হয় তার মানে কি সান্দ্রবলটা বেগের নতির সমানুপাতিক। নিউটনের এই কথাটাকে ভাই একটু ভেঙে লিখে দেই, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। আর কিছু না, বেগের নতির সমানুপাতিক বা বেগ অবক্রমের সমানুপাতিক, এটা থেকে ভাই এটাকে একটু ভেঙে ভেঙে লিখি, এফ ভি সমানুপাতিক ডিভি, আরেকটা হচ্ছে এফ ভি ব্যস্তানুপাতিক ডিওয়াই, তাহলে না আমার বুঝতে একটু সুবিধা হয়। কি ভাইয়া, এফ ভি সমানুপাতিক ডিভি মানে কি, ডিভিটা কী ছিল, নিচের স্তরের সাপেক্ষে উপরের স্তরের আপেক্ষিক বেগ। তাহলে নিচের স্তরের সাপেক্ষে উপরের স্তরটা যত বেশি বেগে যাবে, উপরের স্তরের বেগ যত বেশি হবে, আপেক্ষিক বেগের মান যত বেশি হবে, বাধা বল তত বেশি হবে। আপেক্ষিক বেগের মান যত কম হবে, বাধা বল তত কম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যত বেশি বেগে যাচ্ছে বাধা বল তত বেশি, আপেক্ষিক বেগটা যত কম বাধা বল তত কম, এটা এখানে বলা হয়েছে। আর ডিওয়াইটা তো আর এই ছবিতে ডিওয়াইটা বোঝা যায় না। তুমি এখানের মধ্যে আপেক্ষিক বেগটা তুমি দুইটা হাত ঘষে বুঝে যেতে পারো, দুইটা হাত আস্তে 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 ঘষো, দেখো কম তাপ উৎপন্ন হয়। জোরে জোরে ঘষো, দেখবা যে বেশি তাপ উৎপন্ন হয়। মানে যত আপেক্ষিক বেগ বেশি হয়, মানে এটার সাপেক্ষে এটা যত বেশি বেগে যাওয়ার চেষ্টা করবে তত কি হয়, বাধা বলের মান বেশি হয়। আপেক্ষিক বেগটা বুঝতে কষ্ট হয় না, আমাদের আরেকটা ছবি ছিল যে এটা দিয়ে তুমি দূরত্বের ব্যাপারটা বুঝবা। দেখো এখানের মধ্যে ভাইয়া কি বলতে চাচ্ছি, এই সান্দ্রবল বা ভিসকাস ফোর্স ডিওয়াইয়ের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যত কমবে বাধা বলের মান তত বেশি হবে, দূরত্ব যত বাড়বে বাধা বলের মান তত কম হবে, ব্যস্তানুপাতিকের জন্য। মানে দেখো এই স্তরটা ভি বেগে গতিশীল ছিল, এই স্তরটা ভি প্লাস ডিভি, এই স্তর দুইটা যত কাছাকাছি থাকবে, নিচের স্তরকে উপরের স্তর যত কাছে থাকবে, তাহলে অণুগুলো তত কাছাকাছি থাকবে, তত বেশি আকর্ষণ করতে পারবে, মানে বাধা বলের মান বেশি হবে। আর যদি দূরে দূরে থাকে বাধা বল কম হবে। মানে যত কাছে থাকবে, কাছে থাকলে বাধা বেশি, এখন দূরে থাকলে বাধা দিবে কেমনে, যত দূরত্ব বাড়তে থাকে বাধা কমতে থাকে। তাই ভাইয়া বলছে দূরত্বের ব্যস্তানুপাতিক। তো নিউটন এই দুইটাকে একত্রে বলার জন্য, মানে এই দুইটাকেই কিন্তু একত্রে এইভাবে বলে দিচ্ছে, এফ ভি সমানুপাতিক ডিভি বাই ডিওয়াই। এটাকে নতুন একটা নাম দিয়ে, বেগের নতি, বেগ অবক্রম নাম দিয়ে বলছে সান্দ্রবল বেগের নতির সমানুপাতিক বা বেগ অবক্রমের সমানুপাতিক। মানে বেগ অবক্রমের মান যত বেশি হবে সান্দ্রবল তত বেশি হবে। তো নিউটনের এই সূত্রটা সান্দ্রবল সম্পর্কিত, নিউটনের সূত্র এটা, যে নিউটনের সূত্র প্রবাহী দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্রবল ক্রিয়া করে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মান প্রবাহের স্তরদ্বয়ের ক্ষেত্রফলের সমানুপাতিক,
এবং এদের মধ্যকার বেগের নতির সমানুপাতিক হয়। তাহলে সান্দ্র বলের মানটা ক্ষেত্রফলের সমানুপাতিক হয় আর বেগের নতি বা বেগ অবক্রমে সমানুপাতিক হয়। তো নিউটনের এই সূত্রে এই 1 আর 2কে যদি একত্র করে ফেলো, 1 আর 2 থেকে তুমি লিখে দিতে পারবা এফ এ সমানুপাতিক এ ডিভি বাই ডিওয়াই। তুমি জানো এটা একটা আমরা অনুপাতের সূত্রে যে কতগুলো অনুপাতকে যখন একত্র করে তাদের মাঝে যা কিছু ধ্রুব থাকে তার সব কিছু কী হয়ে যায়, পরিবর্তনশীল হয়ে যায়। তাহলে আমি লিখতে পারবো যখন এ ডিভি বাই ডিওয়াই উভয় পরিবর্তনশীল, মানে দুইটাই যখন পরিবর্তন হবে। এখন আমি যদি এটা করি যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই, সমানুপাতিক চিহ্ন তুলে দেই সবসময়, এফ ভি ইকুয়াল টু দিয়ে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে ইটা এ ডিভি বাই ডিওয়াই। এটা আর কিছু না, তুমি এখানে যে ইটা ব্যবহার করছো, তো এই ইটা এটা খুব ইম্পর্টেন্ট ধ্রুবক এই জায়গায়, বা সবচেয়ে ইম্পর্টেন্ট ধ্রুবক বললেও ভুল হবে না। এই যে এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা, এটার অনেকগুলো নাম, এটাকে আমরা সান্দ্রতা গুণাঙ্ক বলি, সান্দ্রতা গুণাঙ্ক, এটাকে আমরা সান্দ্রতা সহগ বলি, সান্দ্রতা সহগ বলি, সান্দ্রতা গুণাঙ্ক বলি, সান্দ্রতা সহগ বলি, আমরা এটাকে সান্দ্রতাঙ্ক বলি, সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক, বা এটাকে গতীয় সান্দ্রতাঙ্ক বলে, ডায়নামিক ভিসকোসিটি, এটা গতীয় সান্দ্রতাঙ্ক, বা এটাকে আঠালতা গুণাঙ্ক বলতে পারো, আঠালতা গুণাঙ্ক, আঠালতা বা আঠাত্মতা, আঠালতা না বলে আঠাত্মতাও বলতে পারো, আঠালতা বা আঠাত্মতা, আঠাত্মতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক, বা এটা আমরা হচ্ছে বলি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলতে পারি, ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বা এটাকে ওই যে গতীয় সান্দ্রতাঙ্ক, তো গতীয় সান্দ্রতাঙ্ক হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি বলে। আচ্ছা যাক, এটা কিছু না, সান্দ্রতাঙ্ককে আমরা অনেক সময় গতীয় সান্দ্রতাঙ্ক বা গতীয় সান্দ্রতাঙ্ক বা ডায়নামিক ভিসকোসিটি, কারণ গতিশীল অবস্থায় এই বাধা বলটা কাজ করে, তো স্থির অবস্থায় কাজ করে না, তাই এটাকে গতীয় সান্দ্রতাঙ্ক বা ডায়নামিক ভিসকোসিটিও বলা হয়। আসলে সান্দ্রতা গুণাঙ্ক কি বা সান্দ্রতা সহগ কি, আসল সংজ্ঞা তো জানি ভাইয়া, ওই যে আঠালতা বা আঠাত্মতা, এটা দিয়েই না তুমি বুঝে যাবা সমস্ত প্রবাহী কিন্তু সমান পরিমাণ তোমাকে বাধা দেয় না। হ্যাঁ, তোমার যে তোমার এখানে যে ড্র্যাগ ফোর্স কাজ করে, বা তোমাকে যে পেছনের দিকে আটকায় ধরে রাখে বা আঠার মতো আটকায় ধরে রাখে, কে কত বেশি বা কোন তরল তোমাকে কত বেশি বাধা বল দেবে, সেটা নির্ভর করে কার সান্দ্রতা গুণাঙ্ক কত বেশি। যে তরলের বা যে প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের মান যত বেশি হয়, সেই তরল তোমাকে তত বেশি কী করবে, বাধা বল দেবে। সান্দ্রতা গুণাঙ্ক ভাইয়া যদি এভাবে বলি, যে তুমি একটু নিজে চিন্তা করো ভাইয়া, কয়েকটা তরলের নাম বলে দিচ্ছি, ধরো হচ্ছে আলকাত্রা, আলকাত্রা, তারপর হচ্ছে ধরো নাম দিলাম মধু, মধু, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে দুধ, তারপর হচ্ছে পানি।
এখন আমার ধরো তোমাকে তেমন কিছু করতে বললাম না ভাইয়া, বলে দিলাম যে হ্যাঁ একটা পানির মধ্যে তুমি নাইমা যাও, নাইমা হাঁটবা। তো নদী আছে, পুকুর আছে, তুমি জাস্ট হচ্ছে পানির মধ্যে হাঁটতে গেলা। এখন পানির মধ্যে হাঁটলে পানি তোমাকে কি করবে, বাধা দিবে। কারণ তুমি হাঁটছো, তোমার পাটা যখন সামনে গতিশীল হবে তখন পানির কিছু অণু তোমার পায়ের সামনে দিয়ে চলে যাবে। যখন আশেপাশের যে অণু ওরা তো স্থির, কিন্তু তোমার পায়ের সামনের অণুগুলো যখন গতিশীল হবে তাদের মাঝে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। এই আপেক্ষিক বেগকে বাধা দেওয়ার জন্য একটা সান্ডবল তৈরি হবে, বা তোমার পা আটকা ধরে রাখার চেষ্টা করবে। পানি পানি তোমাকে কম আটকানোর চেষ্টা করবে। কিন্তু তুমি দুধের মধ্যে যদি হাঁটার চেষ্টা করো, দুধ কী করবে, তোমাকে আরও বেশি বাধা দিবে। তেল কী করবে, আরও বেশি বাধা দিবে তেলের মধ্যে দিয়ে হাঁটতে গেলে। মধু কী করবে, আরও বেশি বাধা দিবে। আর আলকাত্রার মধ্যে দিয়ে যদি হাঁটি, আলকাত্রা সবচেয়ে বেশি বাধা দিবে। মানে কোন প্রবাহী বা কোন তরলটা তোমাকে কত বেশি বাধা দিবে বা কত বেশি আঠার মতো আটকায় ধরে রাখবে, এটা নির্ভর করে সান্দ্রতা গুণাঙ্কের উপর। মানে কার সান্দ্রতা গুণাঙ্ক বেশি, বা কার আঠাত্মতা বেশি, বা কার অ্যাডহেসিভনেস বেশি, কে তোমাকে কত বেশি আকর্ষণ করে ধরে রাখতে পারে। যে যত বেশি আকর্ষণ করে ধরে রাখতে পারবে তার অ্যাডহেসিভনেস বা তার ভিসকোসিটি বা তার সান্দ্রতা বেশি হয়। মানে যে তরলের সান্দ্রতা গুণাঙ্কের মান যত বেশি হয়, বা যে তরলের আঠাত্মতা বা আঠালোতা যত বেশি হয়, তোমাকে সে তত বেশি বাধা দিবে, বা সান্দ্র বলের মান তার তত বেশি হবে। মানে আসলে সান্দ্রতা গুণাঙ্কের মান দেখে বুঝি কার আঠাত্মতা কত বেশি, কার অ্যাডহেসিভনেস কত বেশি, কে তোমাকে কত বেশি বাধা বল দেয়। তার মানে কি, আমি বলতে চাই আলকাত্রার সান্দ্রতা গুণাঙ্কের মান সবচেয়ে বেশি এখানে। আমি যে কয়টা নাম লিখছি, আলকাত্রা এটা, তারপর হচ্ছে মধুরও অনেক বেশি সান্দ্রতা গুণাঙ্ক, মধুর সান্দ্রতা গুণাঙ্ক, মধু। তারপরে হচ্ছে তেলের সান্দ্রতা গুণাঙ্ক, তেলের থেকে দুধের সান্দ্রতা গুণাঙ্ক কম। তারপর হচ্ছে দুধের, ভাইয়া সিরিয়ালই লিখছে অবশ্য। সবার শেষে হচ্ছে পানি সবচেয়ে কম বাধা দেয়, পানির সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে কম। তার মানে কি, এই যে একটা মানে কে তোমাকে আঠার মতো কত বেশি আটকায় ধরে রাখতে পারে, যে যত বেশি আঠার মতো, যার আঠাত্মতা বা আঠালোতা যত বেশি হবে তার সান্দ্রতা গুণাঙ্ক তত বেশি হবে। এরকম বাংলা সংজ্ঞা দিলে তো হবে না। সান্দ্রতা গুণাঙ্ক, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, যার অ্যাডহেসিভনেস বা যার আঠাত্মতা বা আঠালোতা যত বেশি হয় তার সান্দ্রতা গুণাঙ্কের মান তত বেশি হয়। কিন্তু আমাকে সান্দ্রতা গুণাঙ্কে বা সান্দ্রতাঙ্কে সংজ্ঞা দিলে আমাকে ওই সূত্র, একটা সমীকরণ জানলেই তো তুমি জানো সূত্র সংজ্ঞা দেওয়া যায়। এভি হচ্ছে ইটা এ ডিভি বাই ডিওয়াই। আমরা নিউটনের সান্দ্র বল এটা জানি, নিউটনের এই একটা সূত্র আমরা শিখছি। এই একটা থেকে আমরা ইনশাল্লাহ সংজ্ঞা দিয়ে দিতে চাই। আমরা সবসময় অজানা কিছু সংজ্ঞা দিতে চাইলে জানা কিছু সমান বানায় নিই। যেমন হচ্ছে ইটার সংজ্ঞা দিতে চাই, তাহলে ইটা ইকুয়াল টু কি লেখা যাবে, এফ ভি ডিভাইডেড বাই এ ডিভি বাই ডিওয়াই। তুমি এভাবে এবার একটা কাজ করো যে এ ইকুয়াল টু 1 করে দাও, আর ডিভি বাই ডিওয়াই এটার মানও কি করে দাও, 1 বানা দাও। এর মান 1, আবার ডিভি বাই ডিওয়াই এটার মানও কি করে দাও, 1 বানাও। যদি 1 বানায় নেই তাহলে কি হবে, তাহলে হয়ে যাচ্ছে ইটা ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 ইন্টু 1। তাহলে ইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ ভি। তাহলে এফ ভিকেই এটা বলা যেতে পারে। আবার কখনো কখনো আমরা কি করি, এই ভি দিয়ে না প্রকাশ করে আমরা কি করতে পারি, সান্দ্র বল মানে আমরা প্রযুক্ত বল দিয়ে হ্যাঁ কি করতে পারি, সংজ্ঞা দিতে পারি। দেখো আমাদের এই এফ ভি না দিয়ে এই প্রযুক্ত বল দিয়েও সংজ্ঞা দেওয়া যেতে পারে। মানে ইটা ইকুয়াল টু এফ, প্রযুক্ত বল যেটা সেটা, কারণ এফ ভি আর এফ এর মান সমান, দুইটা দিয়ে সংজ্ঞা দেওয়া যাবে। এখন এটা কি ভাইয়া, এটা মানে আমরা যে দুইটা স্তর নেই, এই যে এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, দুইটা স্তর। এখন এই স্তরটার ক্ষেত্রফল এটাও 1 একক, এই স্তরটার ক্ষেত্রফল এটাও 1 একক। এই দুইটা স্তরের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ডিওয়াই, এই ডিওয়াইটা 1 একক। এটা সাপেক্ষে এটা যে বেগে গতিশীল ডিভি, এটার মানও 1। মানে একটা স্তরের সাপেক্ষে আরেকটা স্তর যে আপেক্ষিক বেগটা ছিল সেই আপেক্ষিক বেগটা হচ্ছে 1 একক। তাহলে অবশ্যই ডিভি বাই ডিওয়াই এর মান কি আসবে, 1 আসবে। তাহলে
এইটার সাপেক্ষে এটা এক একক বেগে যখন গতিশীল হবে, এটার স্পর্শকীয় তলে যে বাধা বল সৃষ্টি হবে সেটাই হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। বা এটার সাপেক্ষে এটাকে এক একক আপেক্ষিক বেগ দিয়ে রাখতে যে পরিমাণ বল প্রয়োজন হবে সেই বলটাকেও আমরা বলতে পারবো সান্দ্রতা গুণাঙ্ক। বা এটাকে একটু গুছায় বললে এমন শোনা যাবে, অবশ্যই তোমাকে বলে নিতে হবে নির্দিষ্ট তাপমাত্রা, কারণ এখানে তাপমাত্রা পরিবর্তন হলে সব কিছু চেঞ্জ হয়ে যায়। নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুইটা স্তরের মধ্যে, বা এই ছবিটা অত সুন্দর হয় না, কাজে এই ছবিটা দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুইটা স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে, বেগের নতি একক রাখতে মানে ডিভি বাই ডিওয়াই, যেটা এই ডিভি বাই ডিওয়াই এটার মান এক একক রাখতে। বেগের নতি বা বেগ অবক্রমের মান এক একক রাখার অর্থ হচ্ছে একক দূরত্বে অবস্থিত দুইটা স্তর, একক দূরত্বে অবস্থিত দুইটা স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখা, মানে হচ্ছে এইখানের মধ্যে এই স্তর দুইটা এক একক দূরত্বে থেকে এটার সাপেক্ষে এটা এক একক বেগে গতিশীল হবে, এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ এক একক বজায় রাখতে প্রবাহীর স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় বা যে পরিমাণ বাধা বল সৃষ্টি হয় তাকে আমরা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলি। তার মানে কি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহী দুইটা স্তরের মধ্যে বেগের নতি বা বেগ অবক্রম এক একক রাখতে, অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুইটা স্তর পরস্পরের সাপেক্ষে এক একক বেগে একক আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য এই স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধা বলের সৃষ্টি হয় অথবা এক একক বেগে গতিশীল রাখার জন্য বেগের নতি এক একক রাখার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে আমরা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলব। তো সংজ্ঞা সাধারণত আমরা ইসাক স্যারের বই থেকে সংজ্ঞা না, শাহজাহান তপন স্যারের বই থেকেও সংজ্ঞা পড়তে পারো। এখানে সংজ্ঞা দুজনই ঠিক লিখছে, কোনো সমস্যা নেই, যে কোনো একজনের বই থেকে পড়লেই হবে, শাহজাহান তপন স্যার বা ইসাক স্যার। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা একক সব কিছু ইম্পর্টেন্ট। যেমন তোমাদের এফভি এটা ছিল ইটা এ ডিভি বাই ডিওয়াই, এটা হচ্ছে তোমার নিউটনের সূত্রটা, সান্দ্র বল সম্পর্কিত নিউটনের সূত্র। তো এটার একক যদি চাও এফ ভি ডিভাইডেড বাই এ ডিভি বাই ডিওয়াই। এখন হচ্ছে বলের একক নিউটন, তারপর হচ্ছে একক, শুধু একক দেখতে চাই আমি, নিউটন মানে ইটার এককটা কি হবে, নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, ডিওয়াই দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে মিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না, মিটার পার সেকেন্ড আর মিটার ক্যান্সেল হয়ে গেল, এখানের মধ্যে একটা মিটার স্কোয়ার আছে, ওখানে নিউটন। তাহলে আমরা এটাকে বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড, পার সেকেন্ড উপরে যেহেতু সেকেন্ড হয়ে যাবে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড, বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এটা বলতে পারো। নিউটন পার মিটার স্কোয়ার লিখছি এটা অন্যখানে, মানে তোমরা চাপ জানতা এফ বাই এ 1 প্যাসকেল, এটা হচ্ছে 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে প্যাসকেল, এটা আমরা জানতাম, নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে প্যাসকেল। তার মানে কি এটাকে প্যাসকেল সেকেন্ড বলা যেতে পারে, প্যাসকেল সেকেন্ড বলা যেতে পারে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা প্যাসকেল সেকেন্ড বলা যেতে পারে। তার মানে কি এখানের মধ্যে আরেকটা একক আমরা ব্যবহার করি। আচ্ছা, নিউটনকে আমি যদি ভেঙে দিই এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু যদি এম এ হয় 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি আমি যদি নিউটনকে ভাঙি তাহলে এরকম, তোমার নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ছিল, নিউটনকে ভাঙায় ফেলে, তার মানে নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড পার মিটার স্কোয়ার এমন হয়। তাহলে এখানের মধ্যে দেখো কি অবস্থা, এখানে মিটার আর পার মিটার স্কোয়ার কাটাকাটি যে পার মিটার থাকবে, সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার কাটাকাটি যে পার সেকেন্ড থাকবে, তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড এরকম থাকতে পারে, কেজি, প্যাসকেল সেকেন্ড, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এটা থাকতে পারে। এরপর হচ্ছে তুমি যদি একক আরও বলতে চাও, তার মানে কি এরকম তুমি পি ইকুয়াল টু জানো ডাব্লিউ বাই টি, ওটাতে জুলে যায়, জুলে যদি যেতে চাও ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স,
এই সূত্রটা দিয়ে যেতে পারো। ডাব্লিউ ইকুয়াল টু এফএক্স মানে 1 জুল হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। নিউটন মিটার হচ্ছে জুল, নিউটন মিটার হচ্ছে জুল। তার মানে কি তুমি নিউটনের জায়গায় বসাতে পারবা জুল পার মিটার, জুল পার মিটার। এটা যদি বসাতে চাও তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, যদি এখানে দেখায় আমাদের এরকম হতে পারে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা তো একক ছিল, নিউটনের জায়গায় বসাতে পারবো জুল পার মিটার, জুল পার মিটার সেকেন্ড পার মিটার স্কোয়ার। তার মানে জুল সেকেন্ড পার মিটার কিউব, এটা বসাতে পারো। আবার হচ্ছে পি হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে 1 ওয়াট, এটা হচ্ছে 1 জুল পার 1 সেকেন্ড, মানে 1 জুল এটাকে 1 ওয়াট সেকেন্ড, এটা বসানো সম্ভব। তাহলে জুলের জায়গায় আমরা বসাতে পারবো ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড সেকেন্ড পার মিটার কিউব। তার মানে ওয়াট সেকেন্ড স্কোয়ার পার মিটার কিউব, এরকম হতে পারে। তোমরা তার মানে কি অনেক একটা এককে তুমি বিভিন্নভাবে ভেঙে ভেঙে লিখতেছো। আসলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা ব্যবহার করি। বা আমরা ব্যবহার করি কি প্যাসকেল, প্যাসকেল সেকেন্ড ব্যবহার করি, প্যাসকেল সেকেন্ড ব্যবহার করতে পারি, প্যাসকেল সেকেন্ড ব্যবহার করি। বা আমরা 1 কেজি পার মিটার পার সেকেন্ড এই এককটা ব্যবহার করি, 1 কেজি পার মিটার পার সেকেন্ড। অথবা তুমি যেটা বের করছো 1 জুল সেকেন্ড পার মিটার কিউব এটা, অথবা 1 ওয়াট সেকেন্ড স্কোয়ার পার মিটার কিউব, এই সবই হচ্ছে তার একক, কিন্তু একই একক, এসআই একক। তো সবচেয়ে বেশি এই নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা প্যাসকেল সেকেন্ডটাই আমরা বেশি ব্যবহার করি। তবে কেজি পার মিটার পার সেকেন্ডটা মনে রাখাটা সুবিধাজনক। আমরা আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে পয়েস বলে আরেকটা একক। পয়েস, তোমরা পয়সুলির নাম মনে আছে তোমাদের? পয়সুলির একটা সূত্র ছিল, পয়সুলি। তোমাদের পয়সুলির একটা সূত্র আমরা করছিলাম। পয়সুলি, পয়সুলির নাম অনুসারে আমরা একটা সূত্র ব্যবহার করি যেটাকে আমরা বলি পয়েস, পয়েস বা POISC, পয়সুলির পয়েস, POISC, পয়েস ব্যবহার করি। আমরা আসলে জানি 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে 10 পয়েস, 10 পয়েস মানে 10 গুণ ছোট একটা একক। পয়সুলির নাম অনুসারে আমরা বিজ্ঞানিক পয়সুলির নাম অনুসারে সান্দ্রতা গুণাঙ্কের আরেকটা একক হচ্ছে পয়েস। 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হচ্ছে 10 পয়েস, এটা ব্যবহার করতে পারি, মানে এটা ইকুয়াল টু 10 পয়েস। ওকে, আচ্ছা তোমাকে ভাইয়া যদি এরকম বলে এটার মাত্রাটা কি হবে, তুমি এই এককটা দিয়ে না সবচেয়ে সহজে তুমি মাত্রাটা বলতে পারো। 1 কেজি পার মিটার পার সেকেন্ড, এটার মাত্রা খুব ইজিলি বলা যাবে। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা ML-1 T-1, এটা হচ্ছে তার মাত্রা। তার মাত্রা হচ্ছে ML-1 T-1।